যে ইএপি বা কেএলপি প্রোগ্রামে আসলে কি ভার্সিটি চেঞ্জ করা যায় কিনা মেন প্রোগ্রামে যাওয়ার জন্য। এখন যে ফার্স্ট কোশ্চেনটা আপনার আসে ইএপি বা কেএলপি প্রোগ্রামের ক্ষেত্রে যে আমি গিয়ে জব করতে পারবো না, ভাই সবাই বলে জব করা যায় না, এই না সেই না। ইএপি প্রোগ্রাম কেএলপি পড়লাম একটা সুবর্ণ সুযোগ আমি মনে করি কোরিয়ার মাটিতে ঢোকার জন্য। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে খুবই একটা হাইপ একটা মানে কোশ্চেন নিয়ে আমি কথা বলবো যে উইথআউট আইএলটিএস বা উইথ আইএলটিএস ইএপি প্রোগ্রাম বা কেএলপি প্রোগ্রামে আসলে কি কি সমস্যার সম্মুখীন হইতে পারে মানুষজন বা স্টুডেন্টস, বা আপনার জন্য কি কি অপেক্ষা করতেছে এখানে আসার পর, বা মানুষ যে কোশ্চেন করে যে জব করা যায় না, অপরচুনিটিস নাই, ফিউচার নাই, ইউনিভার্সিটি চেঞ্জ করা যায় না, তাহলে জিনিসটা কি? সো আজকে আলোচনা করব ইএপি প্রোগ্রাম আর কেএলপি প্রোগ্রাম যে আপনি আসার পর কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন বা আপনার কি কি প্রস্তুতি নিয়ে আসা লাগতে পারে। সো ফার্স্ট অফ অল যদি বলি ইপি প্রোগ্রামটা কি? ইপি প্রোগ্রামটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফর একাডেমিক পারপাস। মানে আপনাকে ইউনিভার্সিটির আন্ডারে কোরিয়াতে আসার পরে আপনাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখানো হবে। এটা হইতে পারে আইএলটিএস এর উপর ভিত্তি করে, এটা হতে পারে টোফেল এর উপর ভিত্তি করে। আর আর যদি বলি যে আপনি কেএলবি প্রোগ্রামটা কি? এটা হচ্ছে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম। ওই সেম জিনিসই আপনাকে কোরিয়াতে আসার পর কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শেখানো হবে ইউনিভার্সিটির আন্ডারে। ইএপি বা কেএলবি প্রোগ্রামের সবচেয়ে সুন্দর যে বিষয়টা হচ্ছে যে ওরা ভিসা ইস্যুয়েন্স নাম্বার ইস্যু করে। ওই ইউনিভার্সিটিটা যে ইমিগ্রেশনের আন্ডারে বসে ওই ইমিগ্রেশনের থেকে ওরা ভিসা ইস্যুয়েন্স নাম্বার প্রোভাইড করে, যেটা সহ আপনি বাংলাদেশ এম্বাসি ফেস করলে 99% ভিসা ইস্যু। আর আপনি যদি একাডেমিক্যালি সলভেন্ট হন, মোটামুটি যদি আপনার ডকুমেন্টেশনটা ঠিকঠাক মতন করতে পারেন, সো আপনার জন্য ইনশাল্লাহ আশা রাখতে পারেন যে আপনার জন্য ভিসা ইস্যুয়েন্স নাম্বার কনফার্ম। সো এখন আসি যে ইএপি প্রোগ্রামে আসার পর আপনি কি প্রবলেম ফেস করতে পারেন। এখন যে ফার্স্ট কোশ্চেনটা আপনার আসে ইএপি বা কেএলপি প্রোগ্রামের ক্ষেত্রে যে আমি গিয়ে জব করতে পারবো না, ভাই সবাই বলে জব করা যায় না, এই না সেই না। এখন আমি আগে আপনাকে এই মিথটা ভাঙি। এখন বিষয়টা হচ্ছে যে আপনি কোরিয়াতে যেই প্রোগ্রামে আসেন না কেন, রিজনাল ভিসা, মাস্টার্স ই ভিসা, ব্যাচেলর ই ভিসা, মানে যেই প্রোগ্রামে আসেন না কেন, ডাইরেক্ট ব্যাচেলর প্রোগ্রাম বা যে কোনো প্রোগ্রাম ইএপি হোক কেএলপি হোক, যেটাতে আসেন না কেন, প্রথম 6 মাস অফিসিয়ালি ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করার পারমিশন নাই। ইভেন দো যারা ধরেন টুরিস্ট ভিসা এসে ওই যে জব পারমিটে চেঞ্জ করে বা সুইচ করে, তারাও ১ম ৬ মাস আপনার ওয়ার্ক পারমিট পায় না। মানে এটা মেক্সিমামই এটা নিয়ম কোরিয়ার। সো কি করে স্টুডেন্টরা? এখন ধরেন ডিউটিতে যারা আসে, যে ওই যারা ডাইরেক্ট ব্যাচেলর আসে, তারা ২-৩ মাস পর যে যখন এআরসি কার্ড পায়, তখন ধরেন কি বলে? যে যেভাবে পারে ম্যানেজ করে করতেছে। ৬ মাস পরে আপনি যদি এরকম কোন প্রতিষ্ঠানে জব করেন, যে প্রতিষ্ঠান আপনাকে ওয়ার্ক পারমিট দিতে রাজি বা ওয়ার্ক পারমিট নেওয়ার নিয়ম আছে, স্টুডেন্টদের কাজ করার নিয়ম আছে। তাহলে ওরা স্টুডেন্ট তারা ওয়ার্ক পারমিট নিয়ে তারপরে কাজ করে ওই রেস্টুরেন্টে বাড়িতে। যেমন আমি করতেছি, যেমন আমি আগে আমার জবে করছি এরকম। আর যে ইএপি বা কেএলপির ক্ষেত্রে যে ওটা ডি4 যে ভিসাটা থাকে বা ডি4 1 না 2 জানি বলে ভিসাটা থাকে, ওই ক্যাটেগরির ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে আপনি আসার পরে এআরসি কার্ড যেটা রেসিডেন্স কার্ড যেটা পাবেন, ওটার পরও আপনি যতদিন না মেইন প্রোগ্রামে যাচ্ছেন অতদিন যদি আপনি জব করেন, সবাই করে কিন্তু মেক্সিমামই করে। কিন্তু যদি জব করেন একটা ভালো ধরনের পেনাল্টি খাওয়ার কথা, হয়তোবা D2 তে যারা আছে তাদের থেকে তুলনামূলক বেশি পেনাল্টি খাওয়ার কথা যদি আপনাকে কেউ অভিযোগ দেয় যে ওখানে কেউ কাজ করতেছে। এখন এটা কোন ক্ষেত্রে হয়? আপনি এমন এরিয়াতে যদি কাজ করেন যে এরিয়াতে ধরেন সেম জায়গায় অবৈধ লোক যারা ধরেন এক্কেবারে নাই, ভিসাই নাই, বা ধরেন কোন দেশি ইল্লিগাল কোন অকারেন্স হইতেছে বা কোন মাদকের কাজকাম হইতে পারে বা হইতেছে, এরকম যদি সন্দেহ ইমিগ্রেশন পোষণ করে বা কেউ যদি অভিযোগ দেয়, তাহলে গিয়ে ওইখানে রেড দেয়। তখন দেখা যায় আরেকজনকে ধরার পাশাপাশি আপনাকে ধরে ফেলে বা আপনিও রেড অ্যালার্ট এর মধ্যে পড়ে যান। বাট স্পেসিফিকলি আপনাকেই ধরতে যাবে বিষয়টা এরকম না। ওদের এরকম মাথা ব্যাথা নাই যে একটা স্টুডেন্ট কাজ করতেছে ওকে ধরতে যাই। এখন যদি আপনি ধরেন এই একটা রেস্টুরেন্টে কাজ করতেছেন, এর আশেপাশে কিছু রেস্টুরেন্টে ইল্লিগাল কোনো অকারেন্স হইতেছে, ওদের ধরতে আসলো, পাশাপাশি সামনের রেস্টুরেন্ট গুলো তো রেড দিল, এরকম হইছে, এরকম হইতেছে। সো যাই করেন আসার পরে সেফটি সহকারে আপনার সেফটি জোন দেখে আপনি কাজ করবেন। আর সবচেয়ে বড় পরামর্শ যেটা থাকবে ইবি প্রোগ্রামের ক্ষেত্রে, অবশ্যই একটা ভালো পরিমাণে ব্যাকআপ নিয়ে আসবেন। এটা ইবি তে আসেন আর কেএলপি তে আসেন আর ব্যাচেলর আসেন, যেটাতে আসেন না কেন। সরি ফর মাই মিস্টেক, ১ম এ ইবির কথা বলছিলাম। আমি যখন আসি ২ থেকে ২.৫ বছর আগে, যখন আরো কম্পিটিশন কম ছিল, তখন আমি $১৩০০-১৪০০ নিয়ে আসছিলাম আসার সময়। সো এখন আমি সবসময় স্টুডেন্টদেরকে বলি এটলিস্ট $২,০০০ নিয়ে আসার চেষ্টা করবেন। ইপির ক্ষেত্রে আসলে যেহেতু পরে আবার ভার্সিটি চেঞ্জ করা লাগে, আর $৫০০ বেশি নিয়ে আসতে পারেন। এই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আর মেন্টালি প্রিপারেশন নিয়ে আসবেন। ইএপি, কেএলপি, ব্যাচেলর যেটাতে আসেন না কেন, যেহেতু ধরেন আপনার অ্যাপ্লিকেশন যখন হয়ে গেছে, এরপরে না হলে আপনার ৩ মাস ৪ মাস সময় পাবেন কোরিয়াতে আসার মানে ফ্লাই করার ডেট যদি ধরেন। এর মাঝখানে এর মাঝখানে আপনি অফিসিয়ালি পারেন, আনঅফিসিয়ালি পারেন, অফলাইনে পারেন, অনলাইনে পারেন, যেভাবে পারেন কোরিয়ান ল্যাঙ্গুয়েজটা ধুমায়া আয়ত্ত করবেন। যে মানে যেই লেভেল পর্যন্ত আপনার পসিবল আয়ত্ত করা, ওই লেভেল পর্যন্ত আয়ত্ত করবেন। আপনি এটা ধরে রাখবেন যে আপনি একটু বেশি পারলে আরো ১০ জন স্টুডেন্ট থেকে আগায় থাকবেন।
একটু বেশি পারলে আরো ১০ জন স্টুডেন্টদের থেকে আগায়া থাকবেন। আমি আগে ধরেন একটা মাঠে কাজ করতাম। এখন বর্তমানে রেস্টুরেন্টে কাজ করি। তো আমি দেখতেছি যে মার্কেটটা কিরকম আর ল্যাঙ্গুয়েজের চাহিদাটা কিরকম। সো আপনি ল্যাঙ্গুয়েজ জানা থাকলে আপনার জন্য একটা প্লাস পয়েন্ট হবে, এটা আপনি ধরে নিতে পারেন। আর কি বলে? এসেই যে ধরেন পার্মানেন্ট জবে ঢুকতে হবে বিষয়টা এরকম না। আপনি ছুটে অনেক কাজ করতে পারবেন। আরামের টাইপের যেটা একদিনের রেস্টুরেন্টে লোক লাগে অনেকে থালা বাসন ধোয়ার জন্য এইজন্য। সো ল্যাঙ্গুয়েজ জানা থাকলে এটা আপনার জন্য হিউজ একটা প্লাস পয়েন্ট হবে। স্টুডেন্ট বিভিন্ন ধরনের কাজ করে এসে। লোডিং আনলোডিং করে, এগ্রিকালচারে কাজ করে, আরাবিতে কাজ করে। বিভিন্ন ধরনের কাজ করে যে যেটা ম্যানেজ করতে পারতেছে। বাট এট লিস্ট ১ম ৩-৪ মাসের ব্যাকআপ আপনি নিয়ে আসবেন অবশ্যই। আর মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আসবেন যে খুবই হার্ড কাজ। খুবই হার্ড কাজ। যে যাই বলুক। আপনি যদি ওই প্রস্তুতি নিয়ে না আসেন যে লং টাইম দাঁড়িয়ে থাকার, লং টাইম হাতটা চালানের, পাটা চালানের। সো আপনার জন্য খুব কষ্ট হয়ে যাবে। সো এই মানসিক প্রস্তুতিটা নিয়ে এসেই কোরিয়াতে আইসেন। আর আরেকটা বিষয় যে ইএপি বা কেএলপি প্রোগ্রামে আসলে কি ভার্সিটি চেঞ্জ করা যায় কিনা? মেইন প্রোগ্রামে যাওয়ার জন্য। এটা টোটালি ডিপেন্ড করে ইউনিভার্সিটির উপর। আপনার কোরিয়াতে যে ইএপি বা কেএলপি তে যে ইউনিভার্সিটি গুলো আছে এর মধ্যে 50-60% এই সুযোগটা দেয় যে আপনি পরে ইউনিভার্সিটি চেঞ্জ করতে পারবেন। আ আর বাকি 20 বা 30 দেয় বাট বিভিন্ন ধরনের ক্রিটিক্যাল শর্তাবলী হয়তোবা দিয়ে দিতে পারে। আর ধরেন 20-30% আছে যারা এই সুযোগ দেয় না। কারণ ওদের ইউনিভার্সিটিতে ব্যাচেলর প্রোগ্রামেই ডুমিয়া স্টুডেন্ট আসে। ওই ইউনিভার্সিটি ধরেন ইপি প্রোগ্রাম অফার করতেছে। সো আপনার অন্য ইউনিভার্সিটিতে যাওয়ার প্রয়োজনই নাই। সো এই ছিল মোট বিষয় যে ইপি প্রোগ্রামে আপনি কি ফেস করতে পারেন আর কি সমস্যা হইতে পারে। এখন আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যে আসার পরে যে এই ইউনিভার্সিটি চেঞ্জ করবেন তখন ব্যাংক স্টেটমেন্ট আপনি কিভাবে ম্যানেজ করবেন? এখানে ২ টা অপশন আছে। হয় আপনি নিজের অ্যাকাউন্টে একটা ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি দেখাইতে পারেন ইউনিভার্সিটি চেঞ্জ করার জন্য। এটা আমি খুব যতটুকু জানি যে ১ কোটি ওন যেটা বাংলা টাকায় ধরেন ৯ লাখ টাকার মতন দেখানো লাগে। সেকেন্ড অপশন ইস অনেকে এটা করছে যে দেশের থেকে ব্যাংক সলভেন্সি, ব্যাংক স্টেটমেন্ট আপনার বাবার নামে যেটা আপনাকে বাবাকে স্পন্সর দেখাইছিলেন, আবার লোন নিয়ে বা ৯ লাখ টাকা ১০ লাখ টাকা রেখে ওইটা স্টেটমেন্ট, ওইটা সলভেন্সি আপনি দেখাইতে পারেন। কোন সমস্যা নেই। এখন এখানে বসে স্টুডেন্টরা কিভাবে দেখায়? দেখেন একটা ক্লাসে ১০ জন আছে যারা ভিসা চেঞ্জ করবে বা কনভার্ট করবে ইউনিভার্সিটিতে আ D4 থেকে। সো ওরা যা করে ১০ টা স্টুডেন্ট মিলে ১০ লাখ গুণ করে দিয়ে মানে ধরেন বাংলা টাকা ১ লাখ টাকা করে দিয়ে ওরা নিজেরাই ব্যাংক স্টেটমেন্ট ধরেন আমার অ্যাকাউন্টে ১ম এ রাখলাম, সবাই টাকা ঢুকাইলো। আমি ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি বের করে নেক্সট দিন আরেকজনের টাকা অ্যাকাউন্টে ঢুকাইয়া দিলাম। ও আবার ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি বের করে দিল। এরকম ভাবে ধরেন মেক্সিমাম স্টুডেন্ট গুলো করে আর এটাই সবচেয়ে সহজ আমি মনে করি। আর কোন সমস্যার সম্মুখীন হইতে হয় কিনা। এখন ধরেন আপনি এক এলাকা থেকে অন্য এলাকায় যাবেন। একটা কিছু ডকুমেন্টেশন এর রিকোয়ারমেন্টস থাকতে পারে। কোন ধরনের একটা কাগজ চাইতে পারে যেটা আপনার হয়তোবা দেশের থেকে আনানো লাগতে পারে ডিএচএল করে বা ওখানে বসে আপনি হয়তো ব্যবস্থা করতে পারেন। অত আহামরি কিছু না। আপনি আজ অব্দি নিউজে শুনবেন না কেউ D4 থেকে ডিউটিতে যাইতে পারে নাই বা দেশে পাঠায় দিছে। আবার অনেকে কোয়েশ্চেন করে যে ৬ মাস পর যদি IELTS এ আ যদি আ এক্সাক্ট স্কোর না আসে তাহলে কি আমাকে দেশে পাঠায় দিবে কিনা? না বিষয়টা ভাই এরকম না। আপনাকে দেশে পাঠাবে না। আপনি আবার ইপি কোর্স করতে পারবেন। সমস্যা নেই। আর সবথেকে বড় কথা কোরিয়াতে এরকম অনেক ইউনিভার্সিটি আছে। আসার পরে দেশে থাকতে নাই। আসার পরে আপনি ডাইরেক্ট ব্যাচেলর ভর্তি হতে পারবেন কোন ধরনের ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ছাড়া। হয়তোবা সেক্ষেত্রে হবে কি আপনি পছন্দ মতো ইউনিভার্সিটি, পছন্দ মতো সাবজেক্ট পাবেন না। সো আ অত আহামরি ঝামেলায় পড়বেন না। আর আজ অব্দি কখনো আমিও শুনি নাই। আপনাদেরও শোনার কথা না যে কেউ D4 শেষ করে ওরে দেশে পাঠায় দিছে ধরে বা কি D2 চেঞ্জ করতে পারে না। সো এটা এত টেনশন করার কিচ্ছু নাই। ইএপি প্রোগ্রাম, কেএলপি পড়ার একটা সুবর্ণ সুযোগ আমি মনে করি কোরিয়ার মাটিতে ঢোকার জন্য। সো আপনারা যারা প্রস্তুত হয়ে আছেন নেক্সট কোনো ইনটেক ধরবেন তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আ আশা করি আমরা একটা পর্যাপ্ত গাইডলাইন দিয়ে আপনাদেরকে প্লেস করার চেষ্টা করব। আ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে।